একদিন ঝুমকো শিয়ালিনী রান্নাঘরে কিছু কাজ করতে যায়। ওর গ্রামে আর বাস হঠাৎই করত জন্টু নামের রান্নাঘরে এক আগুন শিয়াল। লেগে যায়। জন্টু শিয়াল আর ছিল খুবই তখন লোভী গাভীটি ও দেখে নির্দয় প্রকৃতির শিয়াল। কিন্তু তার স্ত্রী শেফা ছিল খুবই ভালো ও দয়ালু প্রকৃতির শিয়ালিনী। জন্টু শিয়াল একদিন বাজারে যায় আর বাজার থেকে জন্টু শিয়াল একটি গাভী কিনে নিয়ে আসে। গাভীটি ছিল গর্ভবতী। জন্টু শিয়াল গাভীটিকে দেখে ভাবতে থাকে। এই গাভীটি অনেক মোটা তাজা, মনে হয় বাচ্চা হওয়ার পরে এই গাভীটি অনেক দুধ দিবে। কয়দিন পরেই তো এই গাভীটির বাচ্চা হবে, আর এর সব দুধ আমি বাজারে নিয়ে বিক্রি করব। আর এই গাভীর দুধ বিক্রি করে আমি অনেক টাকা পাবো। এরপর জন্টু শিয়াল তার স্ত্রী শেফালি শিয়ালিনীকে বলে, শোনো শেফালি, তুমি এই গাভীটার ভালোভাবে খেয়াল রাখবে। কিছুদিন পর এর বাচ্চা হবে। ঠিক মতো খেয়াল না রাখলে এ আমাদের বেশি বেশি দুধ দিবে না। এরপর থেকে শেফালি শিয়ালিনী গাভীটির ভীষণ যত্ন নিতে লাগলো। আর কিছুদিন পর গাভীটির একটি বাচ্চা হয়। গাভীটির বাচ্চাটিকে দেখে জন্টু শিয়াল ও শেফালি শিয়ালিনী ভীষণ খুশি হয়। জন্টু শিয়াল গাভীটি যে দুধ দিত, জন্টু শিয়াল সব দুধ বাজারে নিয়ে বিক্রি করত। জন্টু শিয়াল গাভীর বাচ্চাটিকে একটুও দুধ খেতে দিত না। আর একদিন গাভীটি কম দুধ দেওয়ায় জন্টু শিয়াল গাভীটিকে ভীষণ মারতে থাকে আর বলে, এবার দেখ কেমন লাগে, দুধ কম দেওয়া তাই না? খুব বার বেড়েছে তোর তাই না? এরপর থেকে কম দুধ দিলে তোর খবর আছে। জন্টু শিয়াল গাভীর থেকে আবারও দুধ নিয়ে সব দুধ বাজারে বিক্রি করতে চলে যায়। আর গাভীর বাচ্চাটিকে একটুও দুধ খেতে দিত না। আর গাভী যদি কম দুধ দিত তাহলে গাভীটিকে ভীষণ মারতো। আর গাভীর দুধ বাড়ার জন্য গাভীকে প্রতিদিন অনেকগুলি করে ইনজেকশন দিত। আর এসব দেখে একদিন শেফালি শিয়ালিনী জন্টু শিয়ালকে বলে, তুমি এত নিষ্ঠুর কেন গো? তুমি গাভীর সব দুধ বাজারে নিয়ে বিক্রি করো, আর এই গাভীর বাচ্চাটিকে তুমি একটুও দুধ খেতে দাও না। এই বাচ্চাটি দুধ খেতে না পারলে যে মারা যাবে। গাভীর উপর এত নির্যাতন করলে ও তো দুধ কম দিবেই। তোমার খুব বার বেড়েছে তাই না? খুব বড় বড় কথা বলতে শিখে গেছো। আমি কি করব না করব সেটা কি তুমি বলে দিবে? তুমি বেশি দরদ দেখালে আমি তোমার খাবারও বন্ধ করে দিব। জন্টু শিয়ালের কথায় শেফালি শিয়ালিনী অনেক কষ্ট পায়। কিন্তু শেফালি শিয়ালিনী জন্টু শিয়ালকে কিছুই বলতে পারে না। শেফালি শিয়ালিনী ঠিকমতো গাভীটির যত্ন নিতে থাকে। গাভীকে বেশি বেশি খাবার দেওয়ায় একদিন জন্টু শিয়াল শেফালি শিয়ালিনীকে বলে, এই শেফালি, খাবার কি তোমার বাবার বাড়ি থেকে আসে? সব খাবার গরুকে খাওয়ালে হবে? খাবার কিনতে কি টাকা লাগে না? আর কোনোদিন যদি দেখি আমি তুমি গাভীকে এত এত খাবার দাও, তাহলে তোমার দেখবে আমি কি করি। তারপর থেকে শেফালি শিয়ালিনী গাভীকে আর আগের মতো বেশি বেশি খাবার দিত না। আর একদিন গাভীর বাচ্চাটি খাবার খেতে না পেরে মারা যায়। আর এসব দেখে শেফালি শিয়ালিনী ও গাভীটি ভীষণ কষ্ট পায়। কিছুদিন পর গাভীটি আবারও গর্ভবতী হয়। এ কেমন মালিকের বাড়িতে আসলাম আমি? এই মালিক তো আমার একটুও যত্ন নেয় না। আমি তাদের কত উপকার করি, আমাকে দিয়ে তাদের সংসার চলে, অথচ আমাকে কতটা নির্যাতন করে। ওর জন্যই আমার বাচ্চাটা না খেতে পেরে মারা গেছে।
আমি তো আবারও গর্ভবতী। এখানে থাকলে ওই জন্টু শিয়াল আমার এই বাচ্চাটাকেও মেরে ফেলবে। আমি আর এ বাড়িতে থাকবো না। এরপর একদিন জন্টু শিয়াল যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, তখনই গাভীটি চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে যায়। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতে হবে। তারপর গাভীটি ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নেয়। কিছুক্ষণ পর গাভীটি দ্রুত ওই স্থানও ত্যাগ করে। হাঁটতে হাঁটতে গাভীটি একটি বাড়ির সামনে এসে পড়ে। আর ওই বাড়িতে থাকতো মুন্নি শিয়ালিনী নামে একটি বউ আর তার শাশুড়ি জুমকো শিয়ালিনী। জুমকো ছিল লোভী ও স্বার্থপর খিটখিটে মেজাজের শিয়ালিনী। আর অপরদিকে মুন্নি শিয়ালিনী ছিল খুবই নরম ও শান্ত প্রকৃতির শিয়ালিনী। জুমকা যখন বাড়ির বাহিরে আসে তখন সে গাভীটিকে দেখতে পায় আর তখন বলে, ও মা, গাভী, এটা এখানে এলো কি করে? মনে হয় পথ ভুলে এখানে চলে এসেছে। ভালোই হয়েছে। আর তখনই সেখানে মুন্নি শিয়ালিনী চলে আসে। গাভী, এটা কার গাভী মা? আপনার ছেলে বুঝি এনেছে? কই, আমাকে তো একবারও বললো না যে গাভী কিনে এনেছে। না বৌমা, এটা তো আমাদের গাভী না, এটা অন্য কারো গাভী। হয়তো পথ ভুলে এখানে চলে এসেছে। ভালোই হয়েছে, এখন থেকে আমরা ওর দুধ বাজারে বিক্রি করতে পারবো, আর অনেক টাকা ইনকামও হবে আমাদের। এটা আপনি কি বলছেন মা? গাভীটিকে দেখে তো মনে হচ্ছে ও গর্ভবতী আর ও অসুস্থ। আর এই গাভী কিভাবে আপনাকে দুধ দিবে? দুধ না দিলে তো এই গাভীটা আমার কোনো দরকার নেই। ও যদি আমার কোনো কাজে না আসে তাহলে ওকে দিয়ে আমি কি করব? গাভীটিকে বরং তুমি এখান থেকে তাড়িয়ে দাও। আমাকে তাড়িয়ে দিবেন না। কয়দিন পরেই আমার সন্তান হবে, তখন আমি আপনাদের দুধ দেব। ও আমাদের সাথে থাকুক না মা। আমি আর আপনি তো বাড়িতে একাই থাকি। ওর সঙ্গে আমার কিছুটা সময়ও কাটবে। আপনার ছেলে তো ব্যবসার কাজে অনেক দূরে থাকে। এরপর থেকে মুন্নি শিয়ালিনী গাভীটির অনেক যত্ন নিতে থাকে। আর কিছুদিন পর গাভীটির একটি সুন্দর বাচ্চা হয়। আর বাচ্চা হওয়ার পর মুন্নি শিয়ালিনী গাভীটিকে আর গাভীটির বাচ্চাটিকে অনেক যত্ন নিতে থাকে। আর এটা তার শাশুড়ি ঝুমকোর একদমই পছন্দ ছিল না। বৌমা, তোমার কি এই গাভী ছাড়া পরিবারে আর কেউ নেই? সব সময় কি ওই গরু নিয়ে থাকতে হবে, নাকি সংসারের আরো কিছু কাজ আছে তা তোমাকে করতে হবে? এভাবে প্রায় প্রতিদিনই ঝুমকো শিয়ালিনী মুন্নি শিয়ালিনীকে কথা শোনাতো। একদিন ঝুমকো শিয়ালিনী রান্নাঘরে কিছু কাজ করতে যায়। আর হঠাৎই রান্নাঘরে আগুন লেগে যায়। আর তখন গাভীটি দেখে সবাইকে ডেকে আনে। আর সবাই এসে ঝুমকো শিয়ালিনীকে আগুন থেকে বাঁচায়। ঝুমকো শিয়ালিনী তখন তার নিজের ভুল বুঝতে পারে। আর ঝুমকো শিয়ালিনী গাভীকে বলে, তুই আমাকে ক্ষমা করে দিস গাভী। আমি তোর উপর অনেক অত্যাচার করেছি, তোকে মেরেছি, সব সময় তোর সাথে খারাপ ব্যবহার করেছি। আর সেই তুই আজ আমার প্রাণ বাঁচালি। আমি আমার ভুল বুঝতে পেরেছি রে।
এরপর ঝুমকো শিয়ালিনী তার বৌমা মুন্নি শিয়ালিনীর কাছেও ক্ষমা চেয়ে নেয়। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও। শাশুড়িরা তো মায়ের মতোই হয়, কিন্তু আমি সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। এসব আপনি কি বলছেন মা? আমি কখনোই আপনার উপর রাগ করিনি। আর আপনি তো আমার মাই। আমি কি আমার মায়ের উপর রাগ করতে পারি? আর তারপর থেকে জুমকো শিয়ালিনী ও মুন্নি শিয়ালিনী দুজনে মিলে গাভীটির অনেক যত্ন করতে লাগলো। আর তারপর থেকে গাভীর বাচ্চা ও জুমকো শিয়ালিনী মুন্নি শিয়ালিনী সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।
দুষ্টতান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দিব না। শেফা শিয়ালিনী পরীটাকে বাঁচানোর জন্য দুষ্টতান্ত্রিককে লাথি মেরে আগুনে ফেলে দেয়। আমার সারা শরীর জ্বলে গেল। কে কোথায় আছো, আমাকে বাঁচাও। আ এই নাও জাদুর ডালিম বাড়ি, এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। এই জাদুর ডালিম বাড়িতে তোমরা তোমাদের প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যাবে। মা, বাইরে তো আজ অনেক বৃষ্টি হচ্ছে। হ্যাঁ রে মা মিনা, বৃষ্টি দেখে তো মনে হচ্ছে এবার অনেক বন্যা হবে। কি বলছো মা, বন্যা হবে? মা, আমার না ভীষণ ভয় করছে। মা, দেখো বাহিরে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। মা, বন্যা হলে আমাদের ভাসিয়ে নিয়ে যাবে না তো? তুই ভয় পাস না মা মিনা, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। আমি তো তোর সাথেই আছি, আমাদের কিছুই হবে না। অনেক রাত হয়েছে, চল মা খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। এ কথা বলে তারা মা ও মেয়ে রাতে ঘুমিয়ে পড়ে। মা, মা, ওঠো ওঠো। মা দেখো, আমাদের ঘরে কত পানি হয়েছে। হায় আল্লাহ, তাই তো দেখছি। এবার এবার কি হবে? এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাব? মিনা, তুই এখানেই বস, আমি বাইরে গিয়ে দেখে আসি। এ কথা বলে মিনার মা বাহিরে চলে যায় বন্যার পরিস্থিতি দেখার জন্য। এ কি, বাহিরে তো দেখি অনেক পানি। বন্যা হয়েছে তো হয়েছে, মাঠ ঘাট সব ডুবিয়ে দিয়েছে। মা মিনা, এই বন্যায় অনেক পানি হয়েছে, বন্যার পানিতে পুরো গ্রাম তলিয়ে গিয়েছে। সে কি মা, তাহলে আমাদের কি হবে? পানি এভাবে বাড়লে সেই পানিতে তো আমরা ডুবে যাব মা। মা মিনা, যেভাবে পানি বাড়ছে আমাদের ঘরে থাকা ঠিক হবে না রে মা। চল মিনা, আমরা বাহিরে ঘরের চালে আশ্রয় নেই। এ কথা বলে মা ও মেয়ে ঘরের চালে আশ্রয় নেয়। মা, আমরা থাকার জন্য তো একটা আশ্রয় পেলাম, কিন্তু মা, আমরা এখন খাবো কি? আমার খুব খিদে পেয়েছে মা। মারে, এখন তো আমাদের কাছে খাওয়ার মতো কিছু নেই, তবে কিছু শুকনো মুড়ি আছে। তুই এখন কষ্ট করে এগুলি খেয়ে নে মা। ঠিক আছে মা, চলো তুমি আর আমি মিলে মুড়ি খাই। না রে মা, আমি এখন খাবো না, তুই খেয়ে নে। আমার এখন খিদে পাইনি, আমি পরে খেয়ে নিব। না মা, আমি জানি তুমি কাল রাতেও কিছু খাওনি। তুমি যদি না খাও তাহলে আমিও খাবো না। মা মিনা, আমাদের কাছে যে অল্প কিছু মুড়ি আছে, যাবত নৌকায় ভাসছি, এখনো তো কোনো নিরাপদ জায়গার সন্ধান পেলাম না। আর এইদিকে আমার খিদের জ্বালায় পেট জ্বলে যাচ্ছে। তুমি কিছু একটা করো মা। মারে, আমি যে এখন অসহায়, আমি তোকে কোথা থেকে খাবার এনে দিব রে মা। কাঁদিস না মা, একটু ধৈর্য ধর, আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য একটা ব্যবস্থা করে দিবে। মা মিনা, ওই তো দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে, চল মা মিনা আমরা ওই দ্বীপে যাই, ওইখানে কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। হ্যাঁ মা, চলো চলো। এ কথা বলে তারা মা ও মেয়ে সেই দ্বীপের উদ্দেশ্যে চলে যায়। মা, মা, দেখো না দ্বীপটা কত সুন্দর। এটা কোন জায়গা মা? জানি না রে মা, এটা কোন জায়গা। চল মা মিনা, আমরা খুঁজে দেখি কোনো খাবার পাই কিনা। আচ্ছা মা, চলো, আমারও ভীষণ খিদে পেয়েছে।
পারলাম না, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে মা। আর একটু কষ্ট কর মা, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। দুষ্ট তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দিব না। আমার জাদুর কাঠি নিয়ে তুই সর্বশক্তি লাভ করতে চাস, তোর এই স্বপ্ন কখনোই পূর্ণ হবে না। ঠিক আছে, তুই যদি তোর জাদুর কাঠি না দিস, আমি যদি সর্বশক্তি না পাই, তাহলে আমিও তোকে বাঁচিয়ে রাখবো না। এবার বল তুই কি করবি? তুই যা করার করে নে, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দিব না। তোকে তোর উদ্দেশ্যে কখনোই সফল হতে দিব না। মা, মা, ওই দেখো একটা তান্ত্রিক। এটাকে বাঁচাতে পারি। হ্যাঁ মা, যা করার তাড়াতাড়ি করো, কিন্তু সাবধান, ওই দুষ্ট তান্ত্রিক তোমারও ক্ষতি করতে পারে। এরপর শেফালি শিয়ালিনী পরীটাকে বাঁচানোর জন্য দুষ্ট তান্ত্রিককে লাথি মেরে আগুনে ফেলে দেয়। আহ আমার সারা শরীর জ্বলে গেল, আমাকে বাঁচা, আমি আর কখনো কারো ক্ষতি করব না, আমাকে ছেড়ে দে, আমার সারা শরীর জ্বলে গেল। আহ তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। তোমরা যদি আজ আমাকে না বাঁচাতে তাহলে অনেক বড় অঘটন ঘটে যেত। কিন্তু তোমরা এই নির্জন দ্বীপে কেন এসেছো? তারপর শেফালি শিয়ালিনী তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলে। তোমাদের কথা শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাদের উপকার করতে চাই। এই নাও জাদুর ডালিম বাড়ি। এই বাড়িতে তোমরা তোমাদের সমস্ত কিছু পেয়ে যাবে। এই বাড়িতে তোমরা তোমাদের প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যাবে। এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। তোমরা এখন থেকে এই জাদুর ডালিম বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তোমাকে অনেকটাকে বাঁচাতে পারি। হ্যাঁ মা, যা করার তাড়াতাড়ি করো, কিন্তু সাবধান, ওই দুষ্ট তান্ত্রিক তোমারও ক্ষতি করতে পারে। এরপর শেফালি শিয়ালিনী পরীটাকে বাঁচানোর জন্য দুষ্ট তান্ত্রিককে লাথি মেরে আগুনে ফেলে দেয়। আহ আমার সারা শরীর জ্বলে গেল, আমাকে বাঁচা, আমি আর কখনো কারো ক্ষতি করব না, আমাকে ছেড়ে দে, আমার সারা শরীর জ্বলে গেল। আহ তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। তোমরা যদি আজ আমাকে না বাঁচাতে তাহলে অনেক বড় অঘটন ঘটে যেত। কিন্তু তোমরা এই নির্জন দ্বীপে কেন এসেছো? তারপর শেফালি শিয়ালিনী তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলে। তোমাদের কথা শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাদের উপকার করতে চাই। এই নাও জাদুর ডালিম বাড়ি। এই বাড়িতে তোমরা তোমাদের সমস্ত কিছু পেয়ে যাবে। এই বাড়িতে তোমরা তোমাদের প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যাবে। এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। তোমরা এখন থেকে এই জাদুর ডালিম বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তোমাকে অনেক করে যে টাকা পাই, তাই দিয়ে তো ভালো মতো সংসার চালাতে পারি না। আবার এত দামি দামি কাঁঠাল কিভাবে কিনে দিব রে মা তোকে? তুই মন খারাপ করিস না মা, আমি টাকা জমিয়ে তোকে কাঁঠাল কিনে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে মা, তুমি কষ্ট পেও না, আমি আর কখনো কাঁঠাল খেতে চাইবো না, বাঘিনী কাকিমার বাগানের ধারে কাছেও যাব না। আচ্ছা মা, কাঁঠালের বীজ থেকে তো কাঁঠালের গাছ হয় তাই না? মা,
আমি যদি কাঁঠালের বীজ লাগাই তাহলে তো কাঁঠালের গাছ হবে আর অনেক কাঁঠাল ধরবে। আমি সেখান থেকে অনেক কাঁঠাল খেতে পারবো, তাই না মা, বলো? কি রে মিনা, তুই এখন আর আমার সাথে খেলতে আসিস না কেন রে? তুই কি মন খারাপ করেছিস? আমার মা সেদিন তোকে এত কথা শুনিয়েছিল বলে? তুই চিন্তা করিস না মিনা, আমি আমার মায়ের থেকে লুকিয়ে তোকে কাঁঠাল খাওয়াবো। তোর সাথে খেললে তো বাঘিনী কাকিমা তোকে মারবে, এজন্য তোর সাথে খেলতে আসি না। আচ্ছা বান্টি, তুই কি আমাকে একটা জিনিস দিবি? তুই কি আমাকে কিছু কাঁঠালের বীজ এনে দিবি বান্টি? আমাদের বাড়িতে অনেক কাঁঠালের বীজ আছে, আমি তোকে এনে দিব। কিন্তু তুই কাঁঠালের বীজ দিয়ে কি করবি মিনা? কাঁঠালের বীজ লাগালে কাঁঠাল গাছ হবে, তখন অনেক কাঁঠাল ধরবে। এরপর আমি ও তোদের মতো কাঁঠাল খেতে পারবো বান্টি। এটা তো অনেক ভালো বুদ্ধি রে মিনা। তুই এখানে দাঁড়া একটু, আমি মায়ের থেকে লুকিয়ে তোর জন্য কাঁঠালের বীজ নিয়ে আসছি। এরপর বান্টি বাড়ির দিকে চলে যায় মিনার জন্য কাঁঠালের বীজ আনতে। বেশ কিছুক্ষণ পর বান্টি মিনার জন্য কাঁঠালের বীজ নিয়ে চলে আসে। কি রে বান্টি, এত তাড়াতাড়ি চলে এলি কাঁঠালের বীজ নিয়ে? বান্টির কাছ থেকে কাঁঠালের বীজ নিয়ে মিনা বাড়িতে ফিরে আসে। মা, এই দেখো কি এনেছি, কাঁঠালের বীজ এনেছি মা। বান্টি আমাকে দিয়েছে, আমি এই বীজগুলি বাড়িতে লাগাবো। এরপর কাঁঠাল গাছ হবে, তখন আমি অনেক কাঁঠাল খেতে পারবো। পাগলি মেয়ে আমার, বীজ লাগালেই কি গাছ হয়ে যায়? আর গাছ লাগালেই কি এত তাড়াতাড়ি কাঁঠাল পাওয়া যায়? সে তো অনেক সময় লাগে কাঁঠাল ধরতে। কিন্তু তুই যখন চেয়েছিস, তোর যখন এত ইচ্ছা কাঁঠাল গাছ লাগাবি, এরপর সেখান থেকে কাঁঠাল ধরলে তুই কাঁঠাল খাবি, তাহলে তোর যা ইচ্ছা তুই তাই কর মা। এরপর মিনা তার মায়ের কথা মতো বাড়ির এক পাশে কাঁঠালের বীজগুলি লাগাতে থাকে। এরপর মিনা প্রতিদিন সেই চারা গাছে পানি দিয়ে গাছের অনেক যত্ন নিতে থাকে, যাতে গাছটা তাড়াতাড়ি বড় হয়ে যায়। বেশ কিছুদিন পর মিনা দেখতে পায় তার সেই বীজ থেকে সুন্দর একটি কাঁঠালের চারা গাছ হয়েছে। মা, ও মা, দেখো না কত বড় একটা চারা গাছ হয়েছে। এই গাছে কাঁঠাল কখন ধরবে মা? মা, আমি গাছে প্রতিদিন পানি দিই, অনেক যত্ন করি। কাঁঠাল গাছে কবে কাঁঠাল ধরবে? কাঁঠাল গাছে কাঁঠাল হলে অনেক মজা হবে, আমি প্রতিদিন কাঁঠাল খেতে পারবো, তাই না মা? এভাবে কাঁঠাল গাছের যত্ন নিতে নিতে এক সময় মিনার কাঁঠাল গাছে অনেকগুলি কাঁঠাল হয়, আর মিনা অনেক আনন্দে থাকে। সে খুশিতে আত্মহারা হয়ে নাচতে থাকে। আরে পাগলি মেয়ে, নাচবি নাচবি, আগে চল কিছু কাঁঠাল পারি, তারপর কাঁঠাল খাবি, আর কিছু কাঁঠাল বিক্রিও করা যাবে। মিনা, তুমি অনেক ভালো একটা মেয়ে। তুমি আমাদের অনেক যত্ন করেছো। এই গাছটার এত যত্ন করেছো যে আমরা অনেকটাই পরিপুষ্ট হয়েছি। এ গাছের কাঁঠাল তুমি যত ইচ্ছা তত খেতে পারবে। এই গাছের কাঁঠাল কখনোই শেষ হবে না। মা, দেখো না আমাদের গাছের কাঁঠাল তো কথাও বলতে পারে। আমাদের গাছের কাঁঠাল কত সুন্দর, দেখো না কথা বলছে, আবার বলছে এ গাছের কাঁঠাল নাকি কখনোই শেষ হবে না।
হ্যাঁ, তাই তো। এটা তো অবাক করার কথা। কাঁঠাল আবার কথা বলতে পারে? তা তো ভালোই। আমরা এ গাছের কাঁঠাল সারা বছর খেতে ও বিক্রি করতে পারবো। কাঁঠাল রানী, তোমাকে অনেক ধন্যবাদ। কাঁঠালের সাথে কথা বলে মিনা একটা কাঁঠাল কেটে খেতে থাকে, আর মিনার মা কাঁঠাল কাটতে থাকে। কাঁঠাল নিয়ে শেফালি শিয়ালিনী বাজারে কাঁঠাল বিক্রি করতে যায়। কাঁঠাল আছে গো, কাঁঠাল, পাকা পাকা বড় বড় মিষ্টি মিষ্টি কাঁঠাল। কে কে নিবেন চলে আসুন। আরে, এ তো দেখছি মিনার মা শেফালি শিয়ালিনী। ওরা এত সুন্দর সুন্দর পাকা পাকা কাঁঠাল কোথায় পেল? ব্যাপারটা তো দেখতে হচ্ছে। আজই ওদের বাড়িতে যেতে হবে। ও, তোরা কাঁঠাল গাছ লাগিয়েছিস? দাঁড়া, আজই তোদের সব কাঁঠাল পেড়ে নিয়ে যাব। এরপর কিভাবে কাঁঠাল বাজারে নিয়ে বিক্রি করিস আমিও দেখব। এরপর বাঘিনী যখনই কাঁঠাল ছিঁড়তে যায়, তখনই কাঁঠাল রানী কথা বলে ওঠে। বাঘিনী, তুমি অনেক লোভী। তুমি মিনার কাঁঠাল চুরি করতে এসেছো। এক সময় তুমি মিনাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। আমি কাঁঠাল রানী হয়ে তোমাকে শাস্তি দিব। এই নাও, তোমাকে আমি ইলেকট্রিক শর্ট দিয়ে দিলাম। এখন তুমি জ্বলতে থাকো। ও, এ আবার কেমন জাদুর কাঁঠাল? কাঁঠাল, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। আমি আর কখনো কাঁঠাল চুরি করতে আসবো না। মিনা, আমাকে বাঁচা, আমি মরে যাচ্ছি। কাঁঠাল, আমাকে ছেড়ে দাও। কাঁঠাল রানী, তুমি বাঘিনী কাকিমাকে ছেড়ে দাও। উনি যে আমার বন্ধু বান্টির মা। বাঘিনী কাকিমা মরে গেলে আমার বন্ধু ভীষণ কষ্ট পাবে। তুমি ওনাকে ক্ষমা করে দাও। আমি শুধু মিনার কথায় তোকে ক্ষমা করে দিচ্ছি। এই নে, আমি তোর গায়ে সব ইলেকট্রিক উঠিয়ে নিচ্ছি। আর কখনো এরকম করবি না। ভালো হয়ে যাবে, বুঝলি? করে যে টাকা পাই, তাই দিয়ে তো ভালো মতো সংসার চালাতে পারি না। আবার এত দামি দামি কাঁঠাল কিভাবে কিনে দিব রে মা তোকে? তুই মন খারাপ করিস না মা, আমি টাকা জমিয়ে তোকে কাঁঠাল কিনে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে মা, তুমি কষ্ট পেও না। আমি আর কখনো কাঁঠাল খেতে চাইবো না। বাঘিনী কাকিমার বাগানের ধারে কাছেও যাব না। আচ্ছা মা, কাঁঠালের বীজ থেকে তো কাঁঠালের গাছ হয় তাই না? মা, আমি যদি কাঁঠালের বীজ লাগাই তাহলে তো কাঁঠালের গাছ হবে, আর অনেক কাঁঠাল ধরবে। আমি সেখান থেকে অনেক কাঁঠাল খেতে পারবো, তাই না মা বলো? কি রে মিনা, তুই এখন আর আমার সাথে খেলতে আসিস না কেন রে? তুই কি মন খারাপ করেছিস? আমার মা সেদিন তোকে এত কথা শুনিয়েছিল বলে? তুই চিন্তা করিস না মিনা, আমি আমার মায়ের থেকে লুকিয়ে তোকে কাঁঠাল খাওয়াবো। তোর সাথে খেললে তো বাঘিনী কাকিমা তোকে মারবে, এজন্য তোর সাথে খেলতে আসি না। আচ্ছা বান্টি, তুই কি আমাকে একটা জিনিস দিবি? তুই কি আমাকে কিছু কাঁঠালের বীজ এনে দিবি বান্টি? আমাদের বাড়িতে অনেক কাঁঠালের বীজ আছে, আমি তোকে এনে দিব। কিন্তু তুই কাঁঠালের বীজ দিয়ে কি করবি মিনা? কাঁঠালের বীজ লাগালে কাঁঠাল গাছ হবে, তখন অনেক কাঁঠাল ধরবে। এরপর আমি ও তোদের মতো কাঁঠাল খেতে পারবো বান্টি। এটা তো অনেক ভালো বুদ্ধি রে মিনা। তুই এখানে দাঁড়া একটু, আমি মায়ের থেকে লুকিয়ে তোর জন্য কাঁঠালের বীজ নিয়ে আসছি। এরপর বান্টি বাড়ির দিকে চলে যায় মিনার জন্য কাঁঠালের বীজ আনতে।
বেশ কিছুক্ষণ পর বান্টি মিনার জন্য কাঁঠালের বীজ নিয়ে চলে আসে। কি রে বান্টি, এত তাড়াতাড়ি চলে এলি কাঁঠালের বীজ নিয়ে? বান্টির কাছ থেকে কাঁঠালের বীজ নিয়ে মিনা বাড়িতে ফিরে আসে। মা, এই দেখো কি এনেছি। কাঁঠালের বীজ এনেছি মা, বান্টি আমাকে দিয়েছে। আমি এই বীজগুলি বাড়িতে লাগাবো, এরপর কাঁঠাল গাছ হবে। তখন আমি অনেক কাঁঠাল খেতে পারবো। পাগলি মেয়ে আমার, বীজ লাগালেই কি গাছ হয়ে যায়? আর গাছ লাগালেই কি এত তাড়াতাড়ি কাঁঠাল পাওয়া যায়? সে তো অনেক সময় লাগে কাঁঠাল ধরতে। কিন্তু তুই যখন চেয়েছিস, তোর যখন এত ইচ্ছা কাঁঠাল গাছ লাগাবি, এরপর সেখান থেকে কাঁঠাল ধরলে তুই কাঁঠাল খাবি, তাহলে তোর যা ইচ্ছা তুই তাই কর মা। এরপর মিনা তার মায়ের কথা মতো বাড়ির এক পাশে কাঁঠালের বীজগুলি লাগাতে থাকে। এরপর মিনা প্রতিদিন সেই চারা গাছে পানি দিয়ে গাছের অনেক যত্ন নিতে থাকে, যাতে গাছটা তাড়াতাড়ি বড় হয়ে যায়। বেশ কিছুদিন পর মিনা দেখতে পায় তার সেই বীজ থেকে সুন্দর একটি কাঁঠালের চারা গাছ হয়েছে। মা, ও মা, দেখো না কত বড় একটা চারা গাছ হয়েছে। এ গাছে কাঁঠাল কখন ধরবে মা? মা, আমি গাছে প্রতিদিন পানি দিই, অনেক যত্ন করি। কাঁঠাল গাছে কবে কাঁঠাল ধরবে? কাঁঠাল গাছে কাঁঠাল হলে অনেক মজা হবে। আমি প্রতিদিন কাঁঠাল খেতে পারবো, তাই না মা? এভাবে কাঁঠাল গাছের যত্ন নিতে নিতে এক সময় মিনার কাঁঠাল গাছে অনেকগুলি কাঁঠাল হয়। আর মিনা অনেক আনন্দে থাকে। সে খুশিতে আত্মহারা হয়ে নাচতে থাকে। আরে পাগলি মেয়ে, নাচবি নাচবি, আগে চল কিছু কাঁঠাল পারি, তারপর কাঁঠাল খাবি, আর কিছু কাঁঠাল বিক্রিও করা যাবে। মিনা, তুমি অনেক ভালো একটা মেয়ে। তুমি আমাদের অনেক যত্ন করেছো। এই গাছটার এত যত্ন করেছো যে আমরা অনেকটাই পরিপুষ্ট হয়েছি। এ গাছের কাঁঠাল তুমি যত ইচ্ছা তত খেতে পারবে। এই গাছের কাঁঠাল কখনোই শেষ হবে না। মা, দেখো না, আমাদের গাছের কাঁঠাল তো কথাও বলতে পারে। আমাদের গাছের কাঁঠাল কত সুন্দর, দেখো না কথা বলছে। আবার বলছে এ গাছের কাঁঠাল নাকি কখনোই শেষ হবে না। হ্যাঁ, তাই তো। এটা তো অবাক করার কথা। কাঁঠাল আবার কথা বলতে পারে, তা তো ভালোই। আমরা এ গাছের কাঁঠাল সারা বছর খেতে ও বিক্রি করতে পারবো। কাঁঠাল রানী, তোমাকে অনেক ধন্যবাদ। কাঁঠালের সাথে কথা বলে মিনা একটা কাঁঠাল কেটে খেতে থাকে, আর মিনার মা কাঁঠাল কাটতে থাকে। কাঁঠাল নিয়ে শেফালি শিয়ালিনী বাজারে কাঁঠাল বিক্রি করতে যায়। কাঁঠাল আছে গো, কাঁঠাল, পাকা পাকা বড় বড় মিষ্টি মিষ্টি কাঁঠাল। কে কে নিবেন চলে আসুন। আরে, এ তো দেখছি মিনার মা শেফালি শিয়ালিনী। ওরা এত সুন্দর সুন্দর পাকা পাকা কাঁঠাল কোথায় পেল? ব্যাপারটা তো দেখতে হচ্ছে। আজই ওদের বাড়িতে যেতে হবে। ও, তোরা কাঁঠাল গাছ লাগিয়েছিস? দাঁড়া, আজই তোদের সব কাঁঠাল পেড়ে নিয়ে যাব। এরপর কিভাবে কাঁঠাল বাজারে নিয়ে বিক্রি করিস আমিও দেখব। এরপর বাঘিনী যখনই কাঁঠাল ছিঁড়তে যায়, তখনই কাঁঠাল রানী কথা বলে ওঠে।
বাঘিনী, তুমি অনেক লোভী। তুমি মিনার কাঁঠাল চুরি করতে এসেছো। এক সময় তুমি মিনাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। আমি কাঁঠাল রানী হয়ে তোমাকে শাস্তি দিব। এই নাও, তোমাকে আমি ইলেকট্রিক শর্ট দিয়ে দিলাম। এখন তুমি জ্বলতে থাকো। ও, এ আবার কেমন জাদুর কাঁঠাল! কাঁঠাল, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। আমি আর কখনো কাঁঠাল চুরি করতে আসবো না। মিনা, আমাকে বাঁচা, আমি মরে যাচ্ছি। কাঁঠাল, আমাকে ছেড়ে দাও। কাঁঠাল রানী, তুমি বাঘিনী কাকিমাকে ছেড়ে দাও। উনি যে আমার বন্ধু বান্টির মা। বাঘিনী কাকিমা মরে গেলে আমার বন্ধু ভীষণ কষ্ট পাবে। তুমি ওনাকে ক্ষমা করে দাও। আমি শুধু মিনার কথায় তোকে ক্ষমা করে দিচ্ছি। এই নে, আমি তোর গায়ে সব ইলেকট্রিক উঠিয়ে নিচ্ছি। আর কখনো এরকম করবি না, ভালো হয়ে যাবে, বুঝলি?